দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেইজিং এক্সপ্রেস অনুষ্ঠানে। এ বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি, দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা ৫ দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রওজে জাবিদ ঐশী। জাতীয় দিবস ঘিরে উৎসবের দেশে পরিণত হয়েছে গোটা চীন। দেশি বিদেশি পর্যটকের ঠাসা হোটেল, মোটেল ও হোমস্টেগুলো। জাতীয় দিবস ও মধ্য শরৎ উৎসবের ৮ দিনের ছুটিকে ঘিরে ১২টি বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে শতাধিক চীনা শহর। ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি, বাণিজ্য, খেলাধুলা ও বিনোদনকে আধুনিকতার ছোঁয়ায় তুলে ধরা হচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের সামনে। চীনে পুরোদমে চলছে গোল্ডেন হলিডে। জাতীয় দিবস ও মধ্য শরৎ উৎসবের ছুটি একই সময়ে হওয়ায় ৮ দিনের লম্বা ছুটিতে গোটা চীন। উৎসব মুখর পরিবেশে চলছে ছুটি উদযাপন। সৃজনশীল নৃত্য, নাটক এবং শাস্ত্রীয় কবিতা পাঠের মতো তাক লাগানো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় শুরু হয় চলতি আয়োজন। বিখ্যাত লুকৌ সেতু বা মার্কো পোলো ব্রিজে মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন দর্শক শ্রোতারা। উপচে পড়া ভিড় ঠেলে শতাধিক স্টলে প্রদর্শিত ঐতিহ্যবাহী হস্তশিল্প, সৃজনশীল পণ্য উপভোগ করেন পুরনো স্বাদের স্থানীয় খাবার। কবিতা পাঠ, লাইট শো, আর্ট এক্সিবিশন ও লোকজ পরিবেশনার আয়োজন করেছি আমরা। আশা করছি এসব আমাদের পর্যটনকে সমৃদ্ধ করার পাশাপাশি সংস্কৃতি, বাণিজ্য ও খেলাধুলায় ভূমিকা রাখবে। শনিবার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় প্রাচীন ওয়ানপিং শহরের প্রাচীর। কেবল এই স্থাপনাকে কেন্দ্র করে ১২টি বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে উদ্যোক্তারা। মহাপ্রাচীরকে ঘিরে চালু করা হয়েছে নাইট ট্যুর, যাতে মুগ্ধ বিদেশি পর্যটক ও স্থানীয়রা। এখানে আলো ঝলমল করছে, আমরা খুব খুশি। আমি চাই আমার সন্তান এই উৎসব মুখর পরিবেশ উপভোগ করুক, চীনের মহাপ্রাচীরের মহিমা অনুভব করুক। নবরূপে সাজানো হয়েছে বিখ্যাত পর্যটন স্পট নর্থ গেট টাওয়ার, সি অব ফ্লাওয়ার্সকে। এসবে নতুন স্থাপিত রঙিন আলোর ঝলকানি বাড়িয়ে তুলছে উৎসবের আমেজ। শুধু রাজধানী বেইজিং নয়, উৎসব ঘিরে ব্যাপক আয়োজন হাতে নিয়েছে প্রায় ১০০ চীনা শহর। দর্শনার্থী টানতে পর্যটন কেন্দ্রগুলো সাজানো হয়েছে আকর্ষণীয় সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজনে। আকর্ষণের কেন্দ্র রয়েছে চীনের পূর্ব ও মধ্যাঞ্চলের শহর বেইজিং, সাংহাই, হাংচৌ, নানচিং এবং উহান। ওয়ান প্রভিন্স ইন ওয়ান ডে ট্যুরের মাধ্যমে একদিনে ৩ প্রদেশ ঘুরে প্রাকৃতিক দৃশ্য উপভোগের ব্যবস্থা করেছে দক্ষিণ পশ্চিম চীনের ইউননান, কুইচৌ এবং সিছুয়ান প্রদেশ। ইউননানের পাহাড়ে দিনে হাইকিং এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সঙ্গে রাতে থাকছে স্থানীয় লোকজ সংস্কৃতি। একইভাবে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ও অনন্য লোকজ সংস্কৃতি নিয়ে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হুনান প্রদেশের চাংচিয়াচিয়ে। আমি চাংচিয়াচিয়ের লোকজ সংস্কৃতি ও রান্নার প্রতি খুবই আগ্রহী। আমার মা শিগগিরই এখানে আসছেন, তার অপেক্ষায় আছি। আমরা ভীষণ উচ্ছ্বসিত। ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি উপভোগ সত্যি দারুণ অভিজ্ঞতা। নাচগুলো অসাধারণ সুন্দর। পর্যটকের উপচে পড়া ভিড় লেগেছে বিশ্ব ঐতিহ্যের স্থান চিউ চাইকৌ ন্যাশনাল পার্কে। সিচুয়ানে ৭২,০০০ হেক্টর জুড়ে বিস্তৃত এই পার্কের মনোমুগ্ধকর ঝর্ণা, সবুজ বনভূমি, শান্ত মালভূমি, হ্রদ আর কার্স্ট শিলাস্তর দেখেই দিন কাটছে দর্শনার্থীর। এখানে যাওয়ার সুযোগ পাননি যারা, তাদের জন্য থাকছে বিকল্প। শেনসিয়ানচি ও চিয়াওউহা জায়ান্ট পান্ডা কনজারভেশন অ্যান্ড রিসার্চ পার্ক আছে অপেক্ষায়। এদিকে হাক্কা সংস্কৃতি ও বিপ্লবী ইতিহাস নিয়ে প্রস্তুত চিয়াংসি, কুয়াংতং এবং ফুচিয়ান প্রদেশ।
উৎসবের ঢেউ লেগেছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও এবং হংকংয়ে। এখানে থাকছে আতশবাজি প্রদর্শনী, কনসার্ট এবং লণ্ঠন উৎসব। নতুন রেকর্ড ছুঁয়েছে হোটেল ও পরিবহন বুকিং। বড় হোটেল মোটেল তো বাদ, ছোট হোটেল ও হোমস্টেতে ছুটির পরের দিনগুলোতে বুকিং রিজার্ভেশনের হার 90%। গেল বছরের তুলনায় 30% বেড়েছে হোমস্টে বুকিং। বিমান ভ্রমণেও রেকর্ডের আশা করছে চীন। দেশটির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ বলছে 8 দিনে যাতায়াত করবে প্রায় 1,92,00,000 যাত্রী। একই অবস্থা রেলওয়েতেও। চায়না স্টেট রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ছুটির 8 দিনে ট্রেনে যাত্রী সংখ্যা ছাড়াবে 21,90,00,000। বাড়তি চাহিদা সামাল দিতে যোগ করা হয়েছে নতুন হাই স্পিড লাইন, রাতের ট্রেন এবং অতিরিক্ত স্লিপার সার্ভিস। থাকছে বিশেষ পর্যটন ট্রেনও। ইউরোপ আমেরিকার দেশগুলোর পাশাপাশি এবার সাংহাই সহযোগিতা সংস্থা SCOর সদস্য দেশগুলোর ভ্রমণকারীর সংখ্যাও চোখে পড়ার মতো। চীনা চান্দ্রপঞ্জিকা অনুযায়ী বছরের 8ম মাসের 15তম দিনে পড়ে মধ্য শরৎ উৎসব। এবার এই উৎসব উদযাপিত হচ্ছে 6 অক্টোবর। 1 অক্টোবর চীনা জাতীয় দিবস বা ন্যাশনাল সেলিব্রেশন ডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় গোল্ডেন হলিডে। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল। 1965 সালের পর থেকে এই অঞ্চলের অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। এই অঞ্চলটিকে আরও উন্নত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, পরিবেশ বান্ধব করে গড়ে তোলা চীন সরকারের মূল লক্ষ্য। চীনের ভূপৃষ্ঠের 1/8 জুড়ে আছে এই অঞ্চল। চীনের দ্রুত বর্ধনশীল অঞ্চলগুলোর মধ্যে সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল অন্যতম। 2025 সালের প্রথমার্ধে অঞ্চলটির জিডিপি ছুঁয়েছে প্রায় 138 বিলিয়ন ইউয়ান, যা গেল বছরের চেয়ে 7.2% বেশি। ধারাবাহিক এই প্রবৃদ্ধি কয়েক মাস ধরে দেশে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। সমীক্ষা বলছে প্রতিষ্ঠার প্রথম বছর 1965 সালের তুলনায় গেল বছর জিআরপি বেড়েছে 155 গুণ। উল্লেখযোগ্য সাফল্য এসেছে মাথাপিছু আয়ের ক্ষেত্রেও। গেল বছর শহরের বাসিন্দাদের গড় আয় 55,444 ইউয়ান ও কৃষক যাযাবরদের আয় দাঁড়ায় 21,578 ইউয়ান, যা প্রতিষ্ঠার সময়ের তুলনায় যথাক্রমে 121 গুণ ও 199 গুণ বেশি। সিচাংয়ের উন্নয়নের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যোগাযোগ খাত। 2024 সালের শেষে এখানকার সড়কের দৈর্ঘ্য দাঁড়ায় 1,24,900 কিলোমিটার, আর রেলপথের দৈর্ঘ্য পৌঁছায় 1,359 কিলোমিটারে। পাশাপাশি 138টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ আকাশপথ সিচাংকে শুধু চীন নয়, ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে বিশ্বের সঙ্গে। এই অঞ্চলের প্রতিটি প্রশাসনিক গ্রামে পৌঁছে গেছে ফাইবার অপটিক ও 4G নেটওয়ার্ক। উচ্চভূমির এই অঞ্চল সবুজ জ্বালানি, পরিবেশ বান্ধব শিল্প, ডিজিটাল অর্থনীতি, সংস্কৃতি ও পর্যটন সহ উদীয়মান নানা খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে। চীনের জাতীয় পরিবেশ নিরাপত্তা বলয় হওয়ার পাশাপাশি সিচাং বিশ্বের অন্যতম সেরা সংরক্ষিত পরিবেশগত অঞ্চল, যা রক্ষায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। একই সঙ্গে অঞ্চলটি সংস্কৃতি ও ঐতিহ্যের আধার, যা জাতিগত বৈচিত্র্য ও দীর্ঘ ইতিহাসের প্রতিফলন। চীনের বিভিন্ন প্রদেশ, শহর ও রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় সিচাংয়ে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনশক্তি বিপুল পরিমাণ বিনিয়োগ করা হয়। এই উন্নয়ন শুধু অর্থনীতিকে গতিশীল করেনি, বরং স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সিচাংয়ে স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়নকে ত্বরান্বিত করা, পরিবেশ সংরক্ষণ ও সীমান্তকে সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এতে সিচাং হবে আরও আধুনিক, ঐক্যবদ্ধ, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও সুন্দর অঞ্চল। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাহাড়ি প্রদেশ কুইচৌতে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ।
বিস্ময় জাগানো এই অবকাঠামো শুধু যাতায়াতকে সহজ ও গতিশীল করেনি, বরং প্রকৌশল, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে চীনকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। পাহাড় আর খাদের উপর ঝুলে থাকা এই সেতু ভ্রমণকারীদের জন্যও সময় বাঁচানোর পাশাপাশি নিরাপদ চলাচলের সুযোগ তৈরি করেছে। 625 মিটার উচ্চতায় বেইপান নদীর উপর দাঁড়িয়ে থাকা চীনের হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ প্রকৃত অর্থেই বিশ্বের প্রকৌশল বিস্ময়। এটি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজের তুলনায় প্রায় 9 গুণ বেশি উঁচু। দীর্ঘ প্রায় 3 বছরের নির্মাণ কাজ শেষে সেতুটি এখন জনসাধারণের জন্য উন্মুক্ত। একসময় যেখানে দুই প্রান্ত অতিক্রম করতে প্রায় 2 ঘন্টা সময় লাগত, সেখানে এই সেতুর কারণে সেই পথ পাড়ি দেওয়া যাচ্ছে মাত্র 2 মিনিটে। অর্থনৈতিক, ভ্রমণ ও আঞ্চলিক যোগাযোগে এটি এরই মধ্যে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। প্রায় 2890 মিটার লম্বা এই সেতুর মূল স্প্যান 1420 মিটার, যা পাহাড়ি এলাকায় বিশ্বের দীর্ঘতম স্টিল ট্রাস গার্ডার সাসপেনশন ব্রিজ। এর আগে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু ছিল একই প্রদেশে, বেইপান নদীর উপর, যার উচ্চতা ছিল 565 মিটার। নির্মাণ কাজে ব্যবহৃত হয়েছে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট নেভিগেশন, ড্রোন, স্মার্ট মনিটরিং সিস্টেম এবং অতিরিক্ত শক্তিশালী নির্মাণ সামগ্রী ব্যবহার করে মিলিমিটার স্তরের নির্ভুলতায় সম্পন্ন করা হয়েছে পুরো প্রকল্প। সেতুর প্রধান কেবলের ভেতরে বসানো হয়েছে আধুনিক স্মার্ট কেবল সিস্টেম, যা নিরন্তর পর্যবেক্ষণ করে আর্দ্রতা, তাপমাত্রা ও চাপ। পরিস্থিতি অনুযায়ী এটি স্বয়ংক্রিয়ভাবে ডিহিউমিডিফায়ার চালু করে ক্ষয়রোধ করে, ফলে সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত হয় দীর্ঘমেয়াদে। অন্যদিকে কংক্রিট নির্মাণের সম্ভাব্য ঘাটতি মেটাতে প্রকৌশলীরা উদ্ভাবনী উপায়ে ব্যবহার করেছেন স্থানীয় ডেলোমাইট পাউডার। এই উদ্যোগে প্রায় 1,60,000 ঘনমিটার কংক্রিটের গুণগত মান অক্ষুণ্ণ রাখার পাশাপাশি নির্মাণ ব্যয়ও কমানো সম্ভব হয়েছে প্রায় 50 লাখ ইউয়ান। ফলে প্রকল্পে যেমন খরচ সাশ্রয় হয়েছে, তেমনি স্থানীয় সম্পদের কার্যকর ব্যবহারও নিশ্চিত হয়েছে। এখানেই শেষ নয়, এই সেতু কেবল যানবাহন চলাচলের জন্যই নয়, পর্যটকদের জন্য হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্র। দর্শনার্থীদের জন্য রয়েছে স্বচ্ছ কাঁচের অবজারভেশন হল, যেখানে দাঁড়িয়ে উপভোগ করা যায় উপত্যকার অপূর্ব দৃশ্য। সেতুর টাওয়ারে রয়েছে আধুনিক ক্যাফে, আর রোমাঞ্চ প্রেমীদের জন্য রাখা হয়েছে বাঞ্চি জাম্পিং ও স্কাই ডাইভিংয়ের মতো রোমাঞ্চকর সুযোগ। ফলে হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ শুধু একটি অবকাঠামো নয়, বরং এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতার ঠিকানা। বিশ্বের 3টি সবচেয়ে উঁচু সেতুর নিবাস এই কুইচৌ প্রদেশ, যেখানে পাহাড় আর উপত্যকার মাঝখানে গড়ে উঠেছে মানুষের স্বপ্নের সেতুবন্ধন। এখানে দাঁড়িয়ে আছে 30,000-এরও বেশি সেতু, প্রতিটি যেন পাহাড়ি চীনের অগ্রযাত্রার সাক্ষ্য বহন করে। কঠিন ভূখণ্ড আর দুর্গম পথ জয় করে যে উন্নয়নের দিগন্ত খুলেছে, তারই এক অনন্য প্রতীক আজ হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। এটি কেবল ইস্পাত আর কংক্রিটের নির্মাণ নয়, এটি মানুষের সাহস, কল্পনা আর প্রযুক্তির এক জীবন্ত কবিতা। বিশ্বের সর্বোচ্চ সেতু হয়েও এটি শুধু উচ্চতায় নয়, পরিণত হয়েছে উদ্ভাবন ও অগ্রগতির প্রতীকে। চীনের সিনচিয়াংয়ের এক মরুভূমি অঞ্চলে শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিজেকে উৎসর্গ করেছেন আকরাম জান আরকিন। একসময় অনুন্নত এই জনপদে দারিদ্র্য ও অশিক্ষা ছিল চিরচেনা বাস্তবতা, কিন্তু আকরাম জানের নিরলস প্রচেষ্টায় প্রাথমিক শিক্ষার উন্নতি সম্ভব হয়েছে। তার উদ্যোগ শুধু দারিদ্র্য বিমোচনের স্বপ্নই নয়, শিক্ষিত প্রজন্ম গড়ার পথও উন্মুক্ত করেছে।
উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল দারিয়াবুই, যেখানে এক প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আকরামজান আরকিন এ বিচ্ছিন্ন মরুভূমির মাঝে থাকা এ জনপদের শিশুদের শিক্ষার উন্নয়নের জন্য নিজেকে পুরোপুরি উৎসর্গ করেছেন। কিছু বছর আগে পর্যন্ত দারিয়াবুই ছিল তাকলিমাকান মরুভূমির কেন্দ্রস্থলে অবস্থিত একটি নির্জন দ্বীপ, যেখানে মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে অনুন্নত জীবনযাপন করে আসছিল। এই জনপদটি 200 কিলোমিটারেরও বেশি আয়তনের একটি জনবসতিহীন মরুভূমি দ্বারা বেষ্টিত। আগে গ্রামবাসীদের নিকটতম শহর ইউইথিয়ানে ব্যবসা করতে হলে গাধায় চড়ে 20 দিন সময় লাগত যেতে। বর্তমানে উন্নয়নের কারণে দারিয়াবুই থেকে ইউইথিয়ানে যেতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। জাতীয় দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টা, শহরের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা সর্বত্র উন্নয়নের প্রভাব স্পষ্ট। শিশুদের আর ক্লাসে যোগদানের জন্য 10 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে যেতে হয় না। 1989 সালে পুরাতন শহরে খুব কঠিন পরিস্থিতিতে একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে স্কুলের ছাত্রদের 15 কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে হতো কিংবা তাদের ক্যাম্পাসে অবস্থান করতে হতো। অধ্যক্ষ আকরামজান আরকিনের প্রচেষ্টায় স্কুলে এখন একটি খেলার মাঠ আছে, যা তরুণ শিক্ষার্থীদের মজার পাশাপাশি ফিট থাকতে সাহায্য করে। এখানে পিই ক্লাস রয়েছে, যেখানে প্রতি সপ্তাহে 4টি সেশনের আয়োজন করা হয়, যার মধ্যে দড়ি লাফানো, টেবিল টেনিস, ব্যাডমিন্টন সহ আরও অনেক অ্যাক্টিভিটি রয়েছে। আমি মনে করি শিক্ষার্থীরা চারা গাছের মতো। আমরা তাদের যত্ন সহকারে লালন পালন করি, কঠোর অধ্যয়ন এবং জ্ঞান আয়ত্ত করতে তাদের নির্দেশনা দেই এবং তাদের ভালো অভ্যাস গড়ে তুলতে সাহায্য করি, যা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো আমি যে শিক্ষার্থীদের গড়ে তুলেছি তাদের সেরাটা অর্জন করতে দেখা। প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আকরামজান আরকিন এ বিচ্ছিন্ন মরুভূমির জনপদের শিশুদের শিক্ষিত করার জন্য নিজেকে পুরোপুরি নিবেদিত করেছেন। তিনি আশা করেন ভবিষ্যতে এটি একটি সুন্দর, উন্নত, শিক্ষিত জনপদ হয়ে উঠবে। চীনের বেইজিংয়ে সম্প্রতি বিশ্বের বৃহত্তম হিউম্যানয়েড রোবট প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন হয়েছে। এই কেন্দ্রে প্রায় 100টি রোবটকে ভিআর ও মোশন ক্যাপচার প্রযুক্তি দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা গুদামজাতকরণের কাজ, উপাদান বাছাই, ওজন এবং পণ্য প্যাকেজিং নিজে করতে পারে। এরই মধ্যে এরা 95% সফলতা অর্জন করেছে। চীনের রাজধানী বেইজিংয়ে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে দেশের সবচেয়ে বড় হিউম্যানয়েড রোবট প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ডেভেলপাররা সর্বাধুনিক প্রজন্মের রোবটগুলিকে বাস্তব জীবনের কাজে ব্যবহার উপযোগী করার লক্ষ্যে নানা ধরনের প্রশিক্ষণ দিচ্ছেন। সিচিংচাং জেলায় অবস্থিত লেচু রোবোটিক্স কোম্পানির পরিচালনায় এই কেন্দ্রটিতে বর্তমানে 100টিরও বেশি হিউম্যানয়েড রোবটকে ভিআর ও মোশন ক্যাপচার প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রোবটগুলো এখানে শিখছে গুদাম ঘরে ব্যবহৃত বিভিন্ন কাজ, যেমন পণ্য বাছাই, ওজন করা, প্যাকেজিং ও বক্সিং। মানব প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণকে দেখতে অনেকটা সায়েন্স ফিকশনের দৃশ্যের মতো মনে হলেও এটি আসলে চীনের রোবোটিক্স খাতে এক গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা। প্রশিক্ষণে অংশ নেওয়া রোবটগুলো ইতিমধ্যে 95%-এরও বেশি সফলতার সাথে খালি বক্স ফেরত দেয়া, উপকরণ বাছাই, ওজন করা, প্যাকেট তৈরি এবং বক্সে সাজানোর মতো ব্যবহারিক কাজ করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে অটোমোবাইল শিল্প থেকে শুরু করে লজিস্টিক পর্যন্ত বিস্তৃত খাতে এই প্রযুক্তির ব্যবহার বাড়বে বলে আশা করা হচ্ছে। একটি থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনে বলা হয়েছে 2045 সালের মধ্যে চীনে 10 কোটিরও বেশি হিউম্যানয়েড রোবট বিভিন্ন শিল্পে কাজ করবে, যার সম্ভাব্য বাজার মূল্য দাঁড়াবে প্রায় 10 ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় 1.4 ট্রিলিয়ন মার্কিন ডলার। রোবটকে নিয়মিত প্রশিক্ষণ দিতে হয়, ঠিক যেমন শিশু হাঁটতে শিখে। বিভিন্ন পরিবেশে বারবার অনুশীলনের মাধ্যমেই রোবট আরও বুদ্ধিমান হয়ে ওঠে। এই কেন্দ্রটির লক্ষ্য হল শিল্প খাতে বিদ্যমান ডেটা ঘাটতি পূরণ করা। 14,000 বর্গমিটার আয়তনের এই কেন্দ্রটি, যা প্রায় 2টি ফুটবল মাঠের সমান, প্রতি বছর এখানে প্রায় 60 লাখেরও বেশি ডেটা এন্ট্রি উৎপাদন করবে। এখানে শিল্প, গৃহস্থলী, স্বাস্থ্যসেবা ও 5টি প্রযুক্তি সংশ্লিষ্ট 16টি জটিল বাস্তব পরিস্থিতির অনুকরণ করা হচ্ছে। ফলে এটি চীনের সবচেয়ে বড়, সর্বাধিক বিস্তৃত এবং বাস্তবসম্মত রোবট প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে। বেইজিং প্রশিক্ষণ কেন্দ্রটির সুযোগ সুবিধা চীনের পূর্ব ও মধ্যবর্তী শহর সুচৌ, চিনান, হ্যাফেই এবং
চংচৌ পাবে বলে আশা করা হচ্ছে, যা রোবোটিক্স খাতে দ্রুত সম্প্রসারণ এবং শেখার প্রক্রিয়াকে সহায়তা করবে। এদিকে চীনের চিয়াংসু প্রদেশের উসি শহরে আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশের প্রথম হিউম্যানয়েড রোবট অভিজ্ঞতা কেন্দ্র। আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে গড়া এই কেন্দ্রে রয়েছে 8টি ভিন্ন ভিন্ন থিমের ইন্টারঅ্যাক্টিভ জোন। এখানে দর্শনার্থীরা বক্সিং ম্যাচ, দাবা, তাসের খেলা থেকে শুরু করে গৃহস্থালী সেবা এবং বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের রোবোটিক প্রদর্শনীতে অংশ নিতে পারবেন। আমরা এখানে দারুণ সময় কাটিয়েছি। বিশেষ করে রোবট কুকুরটি আমাকে মুগ্ধ করেছে। এটি ছোটখাটো কাজও করে দেয়। পুরো দিন এটি নিয়ে খেলা সম্ভব। সত্যি দারুণ উদ্ভাবন। বিশেষজ্ঞরা বলছেন 2035 সালের মধ্যে বৈশ্বিক হিউম্যানয়েড রোবট বাজার 154 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। অনুমান করা হচ্ছে 2045 সালের পর চীনে 1 কোটিরও বেশি হিউম্যানয়েড রোবট বিভিন্ন শিল্পকেন্দ্রে ব্যবহৃত হবে। তখন দেশের মোট বাজারের আকার দাঁড়াতে পারে প্রায় 10 ট্রিলিয়ন ইউয়ান বা 1.4 ট্রিলিয়ন মার্কিন ডলার। ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।